জয় রাধে। আপনারা একটু দেখবেন যে স্ক্রিনটা দেখা যায় কিনা। আপনারা সবাই 7 নম্বর শিট বের করেন। দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমরা গত ক্লাসে এই অনুস্বার পর্যন্ত প্র্যাকটিস করছিলাম, ঠিক না? আজকের ক্লাসে আমরা বিসর্গ থেকে দেখব এই যে কয়েকটা অক্ষর আছে এগুলার কিভাবে আমরা সংস্কৃত উচ্চারণ করব, ঠিক আছে? তা দেখুন, প্রথমে হলো বিসর্গ। বিসর্গ কিন্তু আমাদের সংস্কৃত যত মন্ত্র আছে, মন্ত্র বলেন, শ্লোক বলেন, সবচেয়ে বেশি যে অক্ষরটার সবচেয়ে বেশি ব্যবহার করা হয় যে বর্ণের, সেটা হলো এই বিসর্গ। বিসর্গের ব্যবহার সবচেয়ে বেশি, ঠিক আছে? বিভিন্ন সংস্কৃত মন্ত্র শ্লোকের ক্ষেত্রে বিসর্গের ব্যবহার সবচেয়ে বেশি। সেজন্য বিসর্গের ব্যবহারটা খুব মনোযোগ সহকারে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তা দেখুন, বাক্যের শেষে যদি থাকে এই বিসর্গটা, যদি কোনো বাক্যের শেষে থাকে তাহলে পূর্ণরূপে হ উচ্চারিত হবে, অর্থাৎ পূর্ণরূপে হ উচ্চারিত হবে, ঠিক আছে? আমরা উদাহরণ দেখি, যে মনে করুন একটা বাক্যের একটা লাইনের শেষে এরকম সর্ব তারপরে বিসর্গ আছে, সর্ব আছে তারপরে বিসর্গ আছে, তাহলে সেটা উচ্চারণ হবে সর্বহ, সর্বহ, ঠিক আছে? সর্বহ উচ্চারণ হবে। অর্থাৎ মনে করুন একটি লাইনের শেষে এরকম সর্ব দেওয়া এবং এরকম বিসর্গ আছে, তাহলে সেটা উচ্চারণ হবে সর্বহ, হ উচ্চারণ করতে হবে, পূর্ণরূপে হ উচ্চারণ করতে হবে। আর যদি বাক্যের মাঝখানে, যদি কোনো শব্দ বা বাক্যের মাঝখানে যদি বিসর্গ থাকে, এই বিসর্গটা থাকে, তাহলে সেটা উচ্চারণ কি হবে? উচ্চারণ হবে অর্ধরূপে হ উচ্চারণ, ঠিক আছে? অর্ধ হ, অর্থাৎ হসন্তযুক্ত হ উচ্চারণ করতে হবে। অর্থাৎ মনে করুন, আপনার একটু টাইমলি সবাই জয়েন করবেন, ঠিক আছে? মনে করুন এই যে একটা লাইন আছে, ওম নমো ভগবতে, আমরা বলি না ওম নমো ভগবতে বাসুদেবায়, বলি না? তা এই দেখুন, ওম নময়ের ক্ষেত্রে এই যে নময়ের সাথে কিন্তু বিসর্গ আছে, কিন্তু এই নমটা কিন্তু লাইনের মাঝখানে আছে, একটি বাক্যের মাঝখানে আছে। সেই ক্ষেত্রে এই বিসর্গের উচ্চারণটা হবে হসন্তযুক্ত হয়ের মতো, অর্থাৎ অর্ধহ, অর্থাৎ নমঃ, উচ্চারণটা হবে নমঃ, নমঃ, নমঃ হবে না, ঠিক আছে? ওম নমঃ ভগবতে এভাবে না, ওম নমঃ, ঠিক আছে? এভাবে নমঃ উচ্চারণ হবে, নমঃ। অর্থাৎ কোনো একটা অক্ষরের নিচে যদি হসন্ত থাকে সেটা অর্ধরূপে উচ্চারিত হয়, ঠিক আছে? অর্থাৎ আগের অক্ষরের সাথে উচ্চারিত হয়, তাহলে এই ক্ষেত্রে উচ্চারণটা হবে নমঃ। আর যদি এই নমটা মনে করেন এখানে ভগবতে নাই, ভগবতে শব্দটা মনে করেন এখানে নাই, শুধু ওম নমঃ আছে, তাহলে দেখুন এই ক্ষেত্রে নমটা বিসর্গটা একটা লাইনের বা একটা কিছুর একদম শেষে আছে, তাহলে সেই ক্ষেত্রে ওম নমঃ, ওম নমঃ বলতে পারি, ঠিক আছে? আর যদি কোনো শব্দের বা বাক্যের মাঝখানে যদি বিসর্গ থাকে সেই ক্ষেত্রে সেটা উচ্চারণ নমঃ, নমঃ, অর্থাৎ হটাও অর্ধরূপে হ উচ্চারিত হবে, ঠিক আছে? তারপরে দেখুন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে বিষয়টা, আমরা তো বিসর্গের পরিবর্তে হ লিখি, ঠিক না? পাশাপাশি দেখতে হবে যে আগের অক্ষরের কার চিহ্নটা যুক্ত করতে হবে। অর্থাৎ মনে করুন একটি শব্দ শান্তি, ঠিক না? আমরা বলি না ওম শান্তি শান্তি শান্তি, এরকম বিভিন্ন শান্তি মন্ত্রের শেষে আমরা শান্তি উচ্চারণ করি। তাই এই ক্ষেত্রে দেখুন, এই শান্তি এর পরে বিসর্গ আছে, বিসর্গের পরিবর্তে হ ঠিকই উচ্চারিত হলো। পাশাপাশি এই বিসর্গের আগের অক্ষরের সাথে একটি হ্রস্বইকার আছে, ঠিক না? শান্তি অর্থাৎ একটা হ্রস্বইকার আছে বিসর্গের আগের অক্ষরের সাথে, সেহেতু এই হ্রস্বইকারটাই বিসর্গের সাথে অর্থাৎ এই হয়ের সাথে যুক্ত হবে, অর্থাৎ শান্তিহি, শান্তিহি। অর্থাৎ বিসর্গের আগের অক্ষরের কার চিহ্নটা, সেটা হ্রস্বইকার হতে পারে, হ্রস্বইকার হতে পারে, একার হতে পারে, মানে যে কোনো কার চিহ্ন থাকলে সেটা আপনার সেই হয়ের সাথে যুক্ত হবে। মনে করুন আরেকটা উদাহরণ, বাসু তারপরে বিসর্গ আছে, তাহলে উচ্চারণটা হবে বাসুহু, বাসুহু, অর্থাৎ বাসু হ উচ্চারণ করব, পাশাপাশি আগের অক্ষরের হ্রস্বইকারটা উচ্চারণ করতে হবে, তাহলে বাসুহু। তারপরে দেখুন আরেকটা সার্বে, তারপর বিসর্গ আছে, ঠিক আছে? তাহলে যেহেতু বিসর্গের আগের অক্ষরের কার চিহ্নটা যুক্ত হয় সেহেতু উচ্চারণটা হবে সার্বেহে, সার্বেহে, ঠিক আছে? সার্বেহে। তারপর মনে করুন একটা কবে, কবে দিলাম তারপরে বিসর্গ, তাহলে সেটা উচ্চারণ হবে বিসর্গের পরিবর্তে তো হ উচ্চারণ করব, বিসর্গ মনে করুন কবে, বিসর্গের পরিবর্তে হ উচ্চারণ করলাম, আর আগের অক্ষরের যে কার চিহ্নটা আছে এটাকে উচ্চারণ করতে হবে, তাহলে কবে হে, কবে হে, ঠিক আছে? তারপর মনে করুন কভু, কভু,
ঠিক আছে, কভু তারপর বিসর্গ আছে, তাহলে সেটা উচ্চারণ কী হবে? কভু হু, কভু হু। তা এভাবে আমরা যত ধরনের সংস্কৃত মন্ত্র বা শ্লোক দেখব, সেখানে যদি আমরা এরকম যদি কোনো একটা লাইনের শেষে এরকম বিসর্গ পাই বা কোনো একটা শব্দের শেষে এরকম বিসর্গ পাই, আর এরকম বিসর্গ এর আগের অক্ষরের সাথে যদি এরকম কার চিহ্ন থাকে, অর্থাৎ রস্যকার হতে পারে, রস্যইকার হতে পারে, দীর্ঘইকার হতে পারে, অর্থাৎ যেটা থাকবে কার চিহ্ন যেটা থাকবে সেই কার চিহ্নটা আমাদেরকে যুক্ত করতে হবে সেই হয়ের সাথে। ঠিক আছে, তা এই ছিল বিসর্গ, অর্থাৎ বিসর্গ এর 3 ধরনের উচ্চারণ। ঠিক আছে, অর্থাৎ একটা হলো পূর্ণরূপে হ বাক্যের শেষে থাকলে, আর বাক্যের মাঝখানে বা শব্দের মাঝখানে থাকলে অর্ধরূপে হ। শব্দের মাঝখানে অর্ধরূপে হ, দেখুন শব্দের মাঝখানেও কিন্তু বিসর্গ থাকতে পারে। যখন দুঃখ, এই দুঃখ শব্দটার উচ্চারণ কী হবে? দুঃখ, দুঃখ, এভাবে দুঃখ, এভাবে উচ্চারণ। ঠিক আছে, তা শব্দের মাঝখানে বা বাক্যের মাঝখানে যদি বিসর্গ থাকে সেটার উচ্চারণ অর্ধ হ রূপে উচ্চারিত হবে। ওকে, আচ্ছা, তাই এই ছিল বিসর্গ এর 3 ধরনের উচ্চারণ বিধি। ঠিক আছে, আপনারা অবশ্যই এটা প্র্যাকটিস করেন। বিসর্গটা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিভিন্ন সংস্কৃত মন্ত্র বা শ্লোকের ক্ষেত্রে। আপনারা অবশ্যই বিসর্গটা খুব ভালো করে প্র্যাকটিস করবেন। তারপরে দেখুন অন্তস্থ ব এবং বর্গীয় ব। অন্তস্থ ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, অন্তস্থ ব এবং বর্গীয় ব। ঠিক আছে, অনেকে হয়তো এই দুইটা বর নামও অনেক আগে শুনেন নাই। বর্গীয় বর নাম শুনছেন কিন্তু অন্তস্থ বয়ের নাম শুনেন নাই। দেখুন আমাদের বাংলা ভাষায় আগে অনেক অনেক আগে প্রায় 2000 মনে করুন যে 2000 সাল আছে না, এখন তো 2022 চলতেছে। 2000 সালের আগে 2 ধরনের ব ব্যবহার করা হতো। একটা হলো অন্তস্থ ব, একটা হলো বর্গীয় ব। অর্থাৎ প, ফ, ব, ভ, ম। আমরা বর্তমানে যে বটা ব্যবহার করি, প, ফ, ব, ভ, এই মানে অর্থাৎ পবর্গীয় বর্ণের ক্ষেত্রে পবর্গীয় বর্ণগুলোর মধ্যে যে বটা আছে সেটা হলো বর্গীয় ব। ঠিক আছে, অর্থাৎ পবর্গীয় বর্ণের মধ্যে যে বটা আমরা পাই সেটা হলো বর্গীয় ব। আর আরেকটা আছে গিয়া অন্তস্থ জ, র, ল, ব। অর্থাৎ অন্তস্থ জয়ের লাইনের মধ্যে একটা ব ছিল, সেটাকে বলে অন্তস্থ ব। এই বটা কি হয়েছে 2000 সালে যখন অক্ষর অর্থাৎ অক্ষর ম্যাপিং হয় বা বর্ণ ম্যাপিং হয়, তখন অর্থাৎ বাংলা একাডেমি কী করছে, এই অন্তস্থ বটাকে 2000 সালে এসে এই অন্তস্থ বটাকে ওরা উঠে দেয় আমাদের বাংলা বর্ণমালা থেকে। আমাদের বাংলা বর্ণমালা আগে 40টা ছিল। ঠিক আছে, 40টা বাংলা বর্ণমালা ছিল, অর্থাৎ ইয়ের মধ্যে ব্যঞ্জন বর্ণ ছিল 40টা, আর ইয়ে ছিল এই স্বরবর্ণ ছিল 12টা। স্বরবর্ণ এরকম একটা স্বরবর্ণ ছিল 9-এর মতো, এটাকে উঠাই দিছে। ঠিক আছে, এটাকে উঠানো হয়েছে, এটাকে উঠাইয়া স্বরবর্ণ 11টা করা হয়েছে। আর ব্যঞ্জন বর্ণ 40টা ছিল অন্তস্থ ব সহ, অন্তস্থ বটাকে উঠাইয়া এখন 39টা। ঠিক আছে, তা দেখুন, তা অন্তস্থ এবং বর্গীয় ব তো আমরা বুঝলাম, অর্থাৎ আমরা বর্তমানে যে বর্গীয় বর্ণগুলো পড়ি, অর্থাৎ প, ফ, ব, ভ, ম, অর্থাৎ এই ক্ষেত্রে যে বটা এটা হলো বর্গীয় ব। আর অন্তস্থ ব একটা ছিল, এটা বর্তমানে নাই। কিন্তু এই অন্তস্থ বয়ের ব্যবহার কিন্তু আমাদের সংস্কৃত ভাষায় এখনও রয়ে গেছে। সংস্কৃত ভাষা, হিন্দি ভাষা, এগুলোতে কিন্তু অন্তস্থ বয়ের প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। ঠিক আছে, অন্তস্থ বয়ের ব্যবহার, তারপর বর্গীয় বয়ের ব্যবহার প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। তা দেখুন, যেহেতু আমরা সংস্কৃত মন্ত্রগুলো পড়ব, ঠিক আছে, সংস্কৃত শ্লোকগুলো পড়ব, যেহেতু সংস্কৃত শ্লোক বা মন্ত্রের ক্ষেত্রে অন্তস্থ বটা আছে, ব্যবহৃত হয়, সেহেতু আমাদেরকে অন্তস্থ বটার উচ্চারণও কিন্তু শিখতে হবে। ঠিক আছে, তা দেখো অন্তস্থ বয়ের উচ্চারণ কী হবে? অন্তস্থ বয়ের উচ্চারণ হলো ওয়া, ওয়া। ঠিক আছে, অন্তস্থ ব উচ্চারণ হলো ওয়া, অর্থাৎ ঠোঁট না লাগিয়ে ব উচ্চারণের মতো। আমরা যখন এই বর্গীয় বটা উচ্চারণ করি, আমরা নর্মালি যে বটা আছে বর্গীয় ব, ঠিক আছে, আমাদের বাংলা ভাষায় যে বটা আছে এটা হলো বর্গীয় ব। এই বর্গীয় বটা উচ্চারণ করতে আমরা দুইটা ঠোঁট লাগাতে হয়, অর্থাৎ সাধারণ বয়ের মতো উচ্চারণ। ঠিক আছে, দুইটা ঠোঁট লাগাতে হয় বর্গীয় ব উচ্চারণ করতে হলে। আর অন্তস্থ ব উচ্চারণ করতে হলে আমরা ঠোঁট না লাগিয়ে ব উচ্চারণের মতো, অর্থাৎ সাধারণ ব উচ্চারণ করতে হলে দুইটা ঠোঁট লাগাতে হয়, আর বর্গীয় অন্তস্থ ব উচ্চারণ করতে হলে দুইটা ঠোঁট না লাগিয়ে ব উচ্চারণ, অর্থাৎ ওয়া, ওয়া। অর্থাৎ আমরা ব উচ্চারণ করব, তবে ঠোঁট না লাগিয়ে যদি ব উচ্চারণ করতে যাই, যে উচ্চারণটা আসে সেটাই হলো অন্তস্থ ব। ঠিক আছে, অর্থাৎ ওয়া, ওয়া, ওয়া। বুঝে গেল? ওয়া, অর্থাৎ ব উচ্চারণ করব ঠিকই, তবে ঠোঁট না লাগিয়ে ব উচ্চারণ করলে যে উচ্চারণটা আসে সেটাই হলো অন্তস্থ বয়ের উচ্চারণ, অর্থাৎ ওয়া। ঠিক আছে, আর বর্গীয় বয়ের উচ্চারণটা হলো সাধারণ বয়ের মতো। বুঝা গেল? আমরা উদাহরণে যাই, মনে করুন সার্বা, এটার ক্ষেত্রে উচ্চারণটা হবে সারওয়া, সারওয়া।
ঠিক আছে, সারওয়া। আর সাধারণ বর্গীয় ব বৃহস্পতি, এটার উচ্চারণ বয়ের মতোই, বৃহস্পতি, বৃহস্পতি। এখন সবচেয়ে বড় যে প্রশ্নটা, যে আমরা বাংলা ভাষায় যখন গীতা পড়ব, ঠিক আছে, আমাদের সংস্কৃত মন্ত্রগুলো তো বাংলা অক্ষর দিয়ে লেখা হয়, ঠিক না? সংস্কৃত অক্ষর বা হিন্দি অক্ষর দিয়ে কিন্তু লেখা হয় না, লেখা হয় বাংলা অক্ষর দিয়ে। এখন বাংলা অক্ষরের ক্ষেত্রে এই অন্তস্থ ব এবং বর্গীয় ব দুইটাই কিন্তু একরকম দেখতে, ঠিক না? এখন আমরা বর্গীয় ব এবং অন্তস্থ বটাকে চিনব কিভাবে, ঠিক আছে? অন্তস্থ ব এবং বর্গীয় বটাকে চিনব কিভাবে? মনে করুন এই যে উদাহরণটা এইমাত্র বললাম, এখানেও কিন্তু ব আছে, এখানেও কিন্তু ব আছে, ঠিক না? এই বয়ের উচ্চারণ হলো ওয়া, কিন্তু এই বয়ের উচ্চারণ হলো সাধারণ বয়ের মতো। এখন এটা কয়েকটা বৈশিষ্ট্যের উপরে নির্ভর করে, কোনটা অন্তস্থ ব আর কোনটা বর্গীয় ব। অন্তস্থ ব এবং বর্গীয় ব চেনার কয়েকটা টেকনিক আছে, সেগুলো আপনাদের সাথে এখন আলোচনা করব, ঠিক আছে? আপনারা কি বুঝতে পারছেন? এতক্ষণ যা কিছু বলছি বুঝতে পারছেন এতটুকু পর্যন্ত? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা অন্তস্থ ব এবং বর্গীয় ব সম্পর্কে মোটামুটি একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। যদিও কোনো শর্টকাট টেকনিক নাই যে অন্তস্থ ব কোনটা এবং বর্গীয় ব কোনটা চেনার, অন্তস্থ ব এবং বর্গীয় ব চেনার কোনো শর্টকাট টেকনিক কিন্তু নাই। হিন্দিতে কিন্তু আছে। হিন্দিতে কিন্তু এরকম একটা বকে এরকম পেট কাটা ব লেখা হয়, আর একটা বকে এরকম সাধারণ বইয়ের মতোই লেখা হয়, যার ফলে অন্তস্থ ব এবং বর্গীয় বকে আমরা সহজে চিনতে পারি হিন্দি ভাষায়, ঠিক আছে? কিন্তু বাংলা ভাষায় কিন্তু দুইটা বই একরকম দেখতে, অন্তস্থ ব এবং বর্গীয় ব দুইটাই বই একরকম দেখতে, যার ফলে আমাদের অনেক পেচ লাগে যায়। তাই এগুলো কোনো শর্টকাট টেকনিক নাই যে অন্তস্থ ব এবং বর্গীয় বকে আলাদা করার, তবে কয়েকটা বৈশিষ্ট্য আছে, এগুলো আপনারা যদি একটু প্র্যাকটিস করেন তাহলে মোটামুটি একটু বুঝতে পারবেন যে কোনটা অন্তস্থ ব আর কোনটা বর্গীয় ব। তা দেখুন, হ্যাঁ, হ্যাঁ, দেখুন এখানে মনে করুন বাহ, ঠিক আছে? এই যে বাহ, ঠিক আছে, বাহের উচ্চারণ হলো ওয়াহ, অর্থাৎ হিন্দিতে দেখবেন ওরা কিন্তু ওয়াহ উচ্চারণ করে, ওয়াহ ওয়াহ এরকম, তারা কিন্তু বাহ উচ্চারণ এভাবে করে না, ঠিক আছে? ওয়াহ। তারপরে দেখুন নবাব, এই যে নবাব যে শব্দটা আছে, এই নবাব শব্দটা কিন্তু এই নবাব শব্দটার ক্ষেত্রে আপনার উচ্চারণটা হলো, এই যে মাঝখানের যে বটা বটা আছে এটা হলো ওয়া, অর্থাৎ অন্তস্থ ব, আর শেষের বটা হলো বর্গীয় ব। এর কারণ হলো এটা বোঝার একটা সিস্টেম হলো, মনে করুন এই যে নবাব শব্দটা আমি লিখতেছি, এই যে নবাব শব্দটা লিখতেছি, নবাব শব্দটা যখন আমরা বাংলায় উচ্চারণ করি তখন কিন্তু দেখবেন আমরা এভাবে উচ্চারণ করি নবাব, অর্থাৎ বটাকে হসন্ত রূপে ব উচ্চারণ করি, ঠিক না? নবাব এভাবে কিন্তু উচ্চারণ করি না, আমরা হসন্ত রূপী ব উচ্চারণ করি, অর্থাৎ নবাব, অর্থাৎ বটাকে আগের অক্ষরের সাথে একসাথে উচ্চারণ করি, ঠিক না? অর্থাৎ নবাব, নবাব, বাব, বাব, এটা হলো বাব, নবাব। আর যদি হসন্ত যদি না থাকতো তাহলে এটা উচ্চারণ হতো নবাবো, নবাবো। আমরা তো বাংলায় কীভাবে উচ্চারণ করি? নবাব এভাবে উচ্চারণ করি, ঠিক না? অর্থাৎ হসন্তরূপী বটাকে উচ্চারণ করি। তা আপনারা মনে রাখবেন এই হসন্তরূপী ব যেটা থাকবে, যেটা আমরা ওইভাবে উচ্চারণ করে থাকি, হসন্তরূপী বয়ের মতো উচ্চারণ করে থাকি যেটা, সেটা হলো বর্গীয় ব। আর এই যে মাঝখানের বটা, এটার মধ্যে কিন্তু কোনো হসন্তের কোনো কারবার কিন্তু নাই, সেজন্য এই বটা হলো আপনার অন্তস্থ ব, তাহলে নওয়াব। নবাব থাকলে সেটা উচ্চারণ হলো নওয়াব, অর্থাৎ শেষের বটা বর্গীয় বয়ের মতো উচ্চারণ হবে, আর মাঝখানের বটা অন্তস্থ বয়ের মতো উচ্চারণ হবে, ঠিক আছে? তাহলে নওয়াব। ঠিক একই রকম একটা উদাহরণ মনে করুন জবাব, জবাব। এই জবাবের ক্ষেত্রে দেখুন, এই জবাব বাব, এই বাবের ক্ষেত্রে কিন্তু এই বটা কিন্তু আমরা হসন্তরূপী ব উচ্চারণ করি, অর্থাৎ জবাব, জবাব, বাব, ঠিক না? আর যদি এই হসন্ত যদি না থাকতো তাহলে উচ্চারণটা কিন্তু এভাবে হতো জবাবো, জবাবো, ঠিক না? তা দেখুন আমরা কিন্তু জবাব এভাবে উচ্চারণ করি, হসন্তরূপী ব উচ্চারণ করি,
তা যেহেতু হসন্তের মতো বটাকে উচ্চারণ করি, সেহেতু এই বটা হলো আপনার বর্গীয় ব, এটাকে বয়ের মতো উচ্চারণ করতে হবে, আর এটা হলো অন্তস্থ ব। তাহলে উচ্চারণটা হবে জবাব, উচ্চারণটা হবে জবাব, এভাবে জওয়াব, জবাব। বোঝা গেল? তারপরে দেখুন, এই যে বিশ্ব, বিশ্ব শব্দটার ক্ষেত্রে এই যে এখানে দেখুন একটি বফলা আছে, ঠিক আছে? এই যে বফলা, এই বফলাও কিন্তু এই এই অন্তস্থ ব থেকে এটা উচ্চারণটা আসছে। এটা উচ্চারণ হলো ওয়া, ওয়া, ঠিক আছে? ওয়া। তাহলে বিশ্ব, বিশ্ব, ঠিক আছে? বুঝা গেল? উচ্চারণটা হবে বিশ্ব, বিশ্ব, বা রস্যটাকে আপনার রস্যকার হিসেবে উচ্চারণ করতে পারেন, বিশ্ব, বিশ্ব, এভাবে বিশ্ব, বিশ্ব। হিন্দিতে বলে না ওরা ইস বিশ্ব ব্রহ্মাণ্ড মে, বিশ্ব ব্রহ্মাণ্ড মে, ওরা কিন্তু বিশ্ব উচ্চারণ করে, বিশ্ব, বিশ্ব, এভাবে। তারপর দেখুন শিব, শিব, শিবের উচ্চারণটা কিন্তু শিবের ক্ষেত্রে যে বটা আছে, ঠিক আছে, এই বটা হলো অন্তস্তব, অর্থাৎ শিওয়া, 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 অন্তস্তব, শিওয়া, ঠিক আছে? শিওয়া। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন যদি দেখা না যায় বলবেন, স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, আমি স্ক্রিনটা আবার শেয়ার করছি। এখন কি স্ক্রিনটা দেখা যায়? হ্যাঁ। তারপর দেখুন, তারপরে দেখুন যে উত, দিক, বাক, রিক, তারপরে রিগ, এইসব শব্দের পরে যে যদি কোনো ব থাকে, তাহলে সেই বটা বর্গীয় ব হিসেবে উচ্চারিত হবে, ঠিক আছে? অর্থাৎ উত, দিক, বাক, রিক, রিগ, এইসব শব্দে বা এইসব ইয়ের ক্ষেত্রে, এসব ধ্বনির পর যদি কোনো ব থাকে, তাহলে সেটা বর্গীয় ব হিসেবে উচ্চারিত হবে, অর্থাৎ সাধারণ বয়ের মতো উচ্চারিত হবে, ঠিক আছে? একটা উদাহরণ হিসেবে আমরা এখানে বলি, উদাহরণ হিসেবে এখানে বলা যায়, মনে করুন যে উদ্বেগ, উদ্বেগ, ঠিক না? এই উদ্বেগের ক্ষেত্রে দেখুন, এটাকে যদি আমরা ভাঙি, তাহলে উদ যুগ বেগ পাওয়া যায়। আর সবসময় মনে রাখবেন, হসন্তযুক্ত দ, হসন্তযুক্ত দয়ের উচ্চারণটা ততের মতো হবে, এভাবে তৎ, ঠিক আছে? হসন্তযুক্ত দয়ের উচ্চারণটা ততের মতো হবে, হসন্ত। আমি আবার বলি, এই যে দটা আছে, এই দয়ের উচ্চারণটা এভাবে হসন্ততের মতো, ঠিক আছে? হসন্তযুক্ত কোনো দ যদি আপনারা পান, তাহলে সেটা হসন্ততের মতো উচ্চারণ হবে। তাহলে উদ্বেগ, এরকম উদ যুগ বেগ, ঠিক আছে? বা উদ যুগ বেগ। তাহলে উদ শব্দের পরে আমরা যেহেতু এখানে একটি ব পাচ্ছি, উদ শব্দের পরে যেহেতু আমরা এখানে একটি ব পাচ্ছি, তাহলে সেটা এটা বয়ের মতোই উচ্চারণ হবে, ঠিক আছে? উদ্বেগ, উদ্বেগ, ঠিক আছে? তারপরে ঋগ্বেদ আছে না, ঋগ্বেদ, ঋগ্বেদের ক্ষেত্রেও এই যে বটা আমরা এখানে পাই, ঋগ্বেদের যে বটা, সেটাও কিন্তু বর্গীয় ব। হ্যাঁ। তারপরে দেখুন যে গবেষণা, ঠিক আছে? এই যে গবেষণা শব্দটা আছে, এই গবেষণা শব্দটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, তাহলে কিন্তু গ যোগ এষণা, এই শব্দটা কিন্তু পাওয়া যায়, গ যোগ এষণা, ঠিক না? অর্থাৎ এখানে সন্ধি বিচ্ছেদ করলে কিন্তু আমরা এই যে বটা এখানে ব্যবহৃত হয়েছিল, এই বটার কিন্তু কোনো অস্তিত্ব কিন্তু এখানে পাওয়া যায় না যদি আমরা এই শব্দটাকে সন্ধি বিচ্ছেদ করি। অর্থাৎ যদি কোনো শব্দকে সন্ধি বিচ্ছেদ, অর্থাৎ কোনো শব্দের মধ্যে যদি ব থাকে, আর সেই শব্দটাকে যদি সন্ধি বিচ্ছেদ করার পরে বয়ের কোনো অস্তিত্ব না পাওয়া যায়, তাহলে সেই বটা হলো অন্তস্থ ব, ঠিক আছে? সেই বটা হলো অন্তস্থ ব। তাহলে এই ক্ষেত্রে গবেষণা উচ্চারণ হবে গবেষণা, 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 এভাবে উচ্চারণ, ঠিক আছে? তারপরে পবন, পবন শব্দটার ক্ষেত্রেও আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি, তাহলে কিন্তু আমরা পু যুগ অন, সন্ধি বিচ্ছেদ,
পবন শব্দের সন্ধিবিচ্ছেদ কিন্তু পু যুগ অন, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু ওই যে বটা ব্যবহৃত হয়েছিল এখানে, এই বয়ের কোনো অস্তিত্ব আমরা পাচ্ছি না এই সন্ধিবিচ্ছেদে এসে, তাহলে এই বটা হলো অন্তস্থ ব। ঠিক আছে। তারপরে নাবিক নৌ যুগ ইক, এই ক্ষেত্রেও কিন্তু এই যে বটা ব্যবহৃত হয়েছিল, এই বটার কিন্তু কোনো অস্তিত্ব সন্ধিবিচ্ছেদে এসে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ এই বটা হলো অন্তস্তব। অর্থাৎ কোনো একটা শব্দে ব্যবহৃত ব যদি সেই শব্দের সন্ধিবিচ্ছেদে এসে সেই বয়ের কোনো অস্তিত্ব যদি না পাওয়া যায়, তাহলে সেই বটা হলো অন্তস্তব। ঠিক আছে। তারপরে দেখুন অসংস্কৃত শব্দ অর্থাৎ বিদেশি শব্দে ব্যবহৃত ব হলো বর্গীয় ব। অর্থাৎ যত ধরনের বিদেশি শব্দ আছে সেই সকল শব্দে ব্যবহৃত বগুলো হলো আপনার বর্গীয় ব। মনে করুন দরবার, বাদশা, ফুটবল, তারপরে বল, এই যে শব্দগুলো আছে এই শব্দের ক্ষেত্রে যে বগুলো আছে এগুলো হলো বর্গীয় ব। ঠিক আছে, এই বগুলো হলো বর্গীয় ব। অর্থাৎ অসংস্কৃত শব্দ অর্থাৎ বিদেশি শব্দে ব্যবহৃত ব হলো বর্গীয় ব। ঠিক আছে। তাছাড়া অন্তস্থ ব চেনার আর মোটামুটি এগুলোই সহজ পদ্ধতি। আরও অনেক আছে, বৈশিষ্ট্য আছে, তবে এগুলো অনেক কঠিন। আপাতত আপনার এরকম মোটামুটি একটু মনে রাখতে পারেন। ঠিক আছে। মনে করুন যে ভগবান, শ্রী ভগবান যে শব্দটা আছে, শ্রী ভগবান শব্দটার যে বটা এটা হলো অন্তস্থ ব। শ্রী ভগবান শব্দের বটা হলো অন্তস্থ ব, তাহলে উচ্চারণটা হবে ভগবান। ঠিক আছে, উচ্চারণটা হবে ভগবান। তারপরে দেখুন দন্তীয় স্বর নিচে বফলা স্বল্প, আমার কোনো স্বল্প, এটার উচ্চারণটা কি? এই যে বফলাটা আছে, এই বফলা থাকলে বফলার উচ্চারণ হলো ও। ঠিক আছে, তাহলে স্বল্প। ঠিক আছে। তারপরে দেখুন এই যে যজ্ঞের সময় সাহা বলা হয় না, দন্তীয় শয় বয় আকার হয়কারে হা, সাহা, এটা কিন্তু প্রকৃত উচ্চারণ সাহা না, এটা প্রকৃত উচ্চারণ হলো সোয়াহা, এভাবে সোয়াহা। ঠিক আছে, সোয়াহা। অর্থাৎ এই যে এই বফলাটার উচ্চারণটা রস্যৌ যুগ অ, অর্থাৎ এই রস্যৌকার হিসেবে উচ্চারণ করা যায়। এই রস্যৌটা রস্যৌকার হিসেবে এখানে উচ্চারিত হয়, আর অন্তস্থটা এখানে আছে, আর এখানে যেহেতু আকার ছিল এখানে আকার দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে সাহা থাকলে সেটা উচ্চারণ হলো সোয়াহা। তা এই ছিল অন্তস্থ এবং বর্গীয় ব চেনার মোটামুটি কিছু সাধারণ বৈশিষ্ট্য। আপনারা কি শুনতে পাচ্ছেন? বোঝা যাচ্ছে? আপনার সাউন্ড, হ্যাঁ বলেন। নিতাই চন্দ্র, হ্যাঁ বলেন। কি? হ্যাঁ বলেন। স্ক্রিন দেখা যাচ্ছে না, এই ব যেটা বুঝালেন এটা বুঝতে পারলাম না তো। এতক্ষণ স্ক্রিন দেখা যায়নি? না তো, মানে ওই যে দেখা যায় বিভিন্ন ভাবে, আমি তো আপনি নবাব লেখা নবাবের পরে থেকে আর স্ক্রিন দেখা যায়। আচ্ছা, সাউন্ড আছে, সাউন্ড বুঝতে পারছি, নবাব পর্যন্ত বোঝা গেছে, আচ্ছা সমস্যা নাই। আচ্ছা কোনো সমস্যা নাই, আমি এগুলো রেকর্ড করছি। ঠিক আছে, আমি স্ক্রিন রেকর্ড করছি, আমি যখন ইউটিউবে দিয়ে দিব আপনারা সেখান থেকে খুব সহজ দেখতে পারবেন। ঠিক আছে, এটা আপনাদের অনেক ভালো হবে। আপনারা যখন রেকর্ডিংটা দেখে ফেলবেন তখন আপনাদের জন্য অনেক ভালো হবে সেটা। ওকে, একটা ফাঁকে দিয়ে একটু কথা বলি। হ্যাঁ বলেন। 9 নাম্বার শীটে 9 নাম্বার লাইনটা একটু খেয়াল করুন, এখানে দুর্গন্ধযুক্ত মনে হয় ভুলবশত দুর্গন্ধযুক্ত লিখছেন, দুর্গন্ধ মুক্ত হবে এই লাইনটা। এটা আমি আজকে 9 নাম্বার শীট আমরা পড়ব। আজকে 9 নাম্বার শীট নিয়ে ক্লাস হবে। ঠিক আছে, তখন আমরা এগুলো দেখব। ঠিক আছে, ওকে, আজকে 9 নাম্বার শীট নিয়ে ক্লাস হবে। ওকে, তার আমরা পরের উচ্চারণে যাই। আপনারা দেখবেন স্ক্রিনটা দেখা যায় কিনা।
স্ক্রিন কি দেখা যাচ্ছে এখন? হ্যাঁ দাদা, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক এখন আছে। দেখা যায়, এখন দেখা যায়। আচ্ছা দেখুন, বফলা, ঠিক আছে, অর্থাৎ এই বটাকে যখন কোনো একটা শব্দের নিচে লেখা হয় এটা বফলা বলে, ঠিক আছে, অর্থাৎ বয়ের সংক্ষিপ্ত রূপ বফলা। তা এই বফলার উচ্চারণটা, বফলার উচ্চারণটা হলো উয়, উ যুগ অ, উয়, ঠিক আছে, উয় উচ্চারণ। আর এই রস্যউটা রস্যউকার হিসেবে ব্যবহৃত হয়। তা দেখুন এখানে তয়বয় আছে, ঠিক আছে, এই তয়বয় আছে, তয়ের নিচে বফলা আছে, তাহলে উচ্চারণটা হবে ত যুগ রস্যৌ যুগ অন্তস্থ, তোয়া, ঠিক আছে। তা আমরা উদাহরণে যাই, মনে করুন গীতার প্রথম শ্লোক, ত্বম তথা কৃপয়া আবিষ্টম অশ্রুপূর্ণা কুলেক্ষণম বিষীদন্তম ইদম বাক্যম উবাচ মধুসূদন। তা ঠিক আছে, এই যে তম তথা আছে না, আমরা তো বাংলায় বললে তম তথা এভাবে তম তথা, কিন্তু সংস্কৃতে যখন বলবো তখন এই যে তয় নিচে বফলা আছে এটার অনুসার উচ্চারণ তো ম, আর এই তয় নিচে বফলাটার উচ্চারণ এভাবে হবে তুয়ম, তুয়ম, তুয় আর অনুসার থাকায় ম, তাহলে তুয়াম, উচ্চারণটা হবে তুয়াম, তুয়াম, ওকে, তুয়াম। তারপরে দেখুন এই দয়ের নিচে বফলা, দয়ের নিচে বফলা, ঠিক আছে, মনে করুন দ্বাদশ, দ্বাদশ শব্দটা উচ্চারণটা হবে দ্বাদশ, দুয়া দশ, দ্বাদশ এভাবে, ঠিক আছে, দ্বাদশ উচ্চারণটা হবে দ্বাদশ, অর্থাৎ রস্যৌ যুগ অন্তস্থ উচ্চারণ। আর এই রস্যৌটা রস্য উকার হিসেবে উচ্চারিত হবে, রস্য উকার হিসেবে উচ্চারিত হবে, ঠিক আছে। তাহা এই হলো বফলায়ের উচ্চারণ, অর্থাৎ তয়বয় থাকলে তুয়া, দয়বয় থাকলে দুয়া, দন্তের শয়বয় থাকলে সোয়া। আমি একটু আগে দেখালাম না যে সাহা শব্দটা, সাহা শব্দটা উচ্চারণ হবে সুয়াহা, সুয়াহা এভাবে সুয়াহা এভাবে উচ্চারণ হবে, ঠিক আছে। অর্থাৎ বফলা থাকলে উচ্চারণটা হবে ওয়া, ওয়া, বফলা থাকলে উচ্চারণটা হবে ওয়া। স্ক্রিন যদি দেখা না যায় অবশ্যই আপনারা আমাকে মেসেজ করবেন। আপনারা অবশ্যই টাইম মতো ক্লাসে যুক্ত হবেন, ঠিক আছে, এখন তো ক্লাস 8:30 বাজে, এখন তো ক্লাসে যুক্ত হওয়ার সময় না। আচ্ছা তারপরে দেখুন হসন্ত, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, হসন্ত, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস। হসন্ত কিন্তু আমাদের সবচেয়ে অনেক অনেক বেশি কিন্তু ব্যবহৃত হবে বিভিন্ন শব্দের বা ওই অক্ষরের ক্ষেত্রে, ঠিক আছে। দেখুন হসন্ত যদি কোনো অক্ষরের নিচে থাকে তাহলে একসাথে উচ্চারণ, হসন্ত যদি কোনো অক্ষরের নিচে থাকে তাহলে একসাথে উচ্চারণ, আর কোনো অক্ষরের নিচে না থাকলে আলাদা আলাদা উচ্চারণ, ঠিক আছে। কোনো অক্ষরের নিচে যদি থাকে হসন্ত, এই যে হসন্ত আছে, হসন্ত বলতে এই যে এরকম বিভিন্ন অক্ষরের নিচে এরকম ছোটো ছোটো টান যদি থাকে এগুলো হসন্ত বলে। মনে এই যে তালে বর্ষর নিচে একটি ছোটো একটা টান আছে, এটাকে হসন্ত বলা হয়, ঠিক আছে। তা কোনো অক্ষরের নিচে যদি হসন্ত থাকে তাহলে সেই অক্ষরটাকে আগের অক্ষরের সাথে একসাথে উচ্চারণ করতে হবে, আর যদি কোনো অক্ষরের নিচে না থাকে তাহলে আলাদা আলাদা উচ্চারণ। অর্থাৎ আমরা উদাহরণে যাই তাহলে বুঝতে পারবো। মনে করুন এই যে সর্বম শব্দটা কিন্তু ময়ের নিচে হসন্ত আছে, ঠিক না, আবার এখানেও একটা সর্বম আছে, এই ময়ের নিচে কিন্তু হসন্ত নাই। তা দেখুন উপরে হসন্তযুক্ত মটা কীভাবে উচ্চারণ হবে, বমটা একসাথে উচ্চারিত হবে, অর্থাৎ ব এবং মটা একসাথে উচ্চারিত হবে, অর্থাৎ সর্বম, উচ্চারণটা হবে সর্বম। আর এখানে যেহেতু হসন্ত নাই উচ্চারণটা হবে সর্বম, সর্বম, অর্থাৎ ব এবং মটা আলাদা আলাদা উচ্চারণ, ব এবং মটা আলাদা আলাদা উচ্চারণ, ঠিক আছে। অর্থাৎ বকে পূর্ণরূপে মকে পূর্ণরূপে আলাদা আলাদা উচ্চারণ করতে হবে, যেহেতু ময়ের নিচে হসন্ত নাই। আর এখানে যেহেতু ময়ের নিচে একটা হসন্ত আছে এই মটাকে তাই বয়ের সাথে একসাথে উচ্চারণ করতে হবে, তাহলে সর্বম, বম, বম একসাথে উচ্চারণ। আর যেহেতু এখানে হসন্ত নাই তাহলে সর্বম, সর্বম, অর্থাৎ বমটা আলাদা আলাদা উচ্চারণ। বোঝা গেল? অর্থাৎ কোনো একটা শব্দের নিচে যদি হসন্ত থাকে, কোনো একটা অক্ষরের নিচে হসন্ত যদি থাকে তাহলে সেই অক্ষরটা আগের অক্ষরের সাথে একসাথে উচ্চারণ করতে হবে। মনে করুন এই যে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, ঠিক আছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যে শব্দটা আছে ধর্মক্ষেত্রে আমরা বলি না, এই ক্ষেত্রে দেখুন কয়ের নিচে একটা হসন্ত আছে, কয়ের নিচে হসন্ত আছে, কয়ের নিচে হসন্ত থাকায় আমরা ধর্মক উচ্চারণ করছি, ধর্মক উচ্চারণ করছি। যদি এই কয়ের নিচে যদি হসন্ত যদি না থাকতো, এভাবে যদি থাকতো, এভাবে যদি ধর্ম এরকম ক যদি থাকতো,
হসন্ত যদি না থাকতো তাহলে উচ্চারণ করতাম ধর্মক, ধর্মক, ঠিক আছে, ধর্মক উচ্চারণ করতাম। আর যেহেতু হসন্ত আসছে তাহলে ধর্মক, ধর্মক, বোঝা গেল? অর্থাৎ কোনো একটা অক্ষরের নিচে হসন্ত আসলে সেই অক্ষরটাকে আগের অক্ষরের সাথে উচ্চারণ করতে হয়, একসাথে উচ্চারণ করতে হয়। এক্ষেত্রে দেখুন কুরুক, কয়ের নিচে হসন্ত থাকায় কুরুক, আর যদি হসন্ত না থাকতো তাহলে কুরুকো, কুরুকো বলতাম, বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা হসন্ত গেল। তারপরে দেখুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চৈব, ঐকার, এরকম ঐকার যদি থাকে, ঠিক আছে, ঐকারযুক্ত শব্দ, তাহলে কীভাবে ভাঙবো? মনে করুন চৈব আছে, চৈব থাকলে উচ্চারণ হবে চয়েব, চ যুগ এব, চৈব। যদি নৈব থাকে নয়ব, ঠিক আছে, নয়ব। যদি দৈব থাকে, যদি দৈব থাকে তাহলে উচ্চারণ কি? দ যুগ এব, দয়েব, ঠিক আছে, দয়েব। দৈব থাকলে দয়েব, চৈব থাকলে চয়েব, নৈব থাকলে নয়েব, এভাবে উচ্চারণ, ঠিক আছে, এখানে লেখা আছে। এখানে দেখুন উদাহরণ, বেদ চৈব, তাহলে বেদ চ এব, বেদ নৈব, বেদ ন এব, এভাবে উচ্চারণ। তারপরে দেখুন একদম শেষেরটা, যেরকম এখানে একটা লেখা উচিত ছিল যে হসন্তযুক্ত দ, হসন্তযুক্ত দ, হসন্তযুক্ত দটা, দয়ের উচ্চারণ হলো তৎ, ততের মতো, ঠিক আছে। মনে করুন এরকম যদ আছে, যদ লেখা আছে, তাহলে এটা উচ্চারণ হবে যত, যত, ঠিক আছে, যদ থাকলে এটা উচ্চারণ হবে যত। বা এরকম সদ আছে, সদ লেখা আছে, এটা উচ্চারণ, প্রকৃত উচ্চারণ হলো সৎ, ঠিক আছে। যদি এরকম সদ লেখা থাকে তাহলে এটা উচ্চারণ হলো সৎ। আমাদের যে শ্রীমদ্ ভগবদ্ গীতা যে শব্দটা আছে, শ্রীমদ্ ভগবদ্ গীতা, এই শব্দটাকে যদি আমরা ভেঙে ভেঙে লিখি তাহলে এরকম হয় শ্রীমদ, শ্রীমদ, তারপরে ভগবদ, ভগবদ, ঠিক না, এইভাবে হয়। তাই এটার প্রকৃত উচ্চারণ হলো, যেহেতু এই হসন্তযুক্ত দয়ের উচ্চারণটা তৎ হিসাবে হয়ে যায়, তাহলে শ্রীমৎ, শ্রীমৎ ভগবত, ঠিক আছে। ভগবদ না হয়ে প্রকৃত উচ্চারণ হলো ভগবত, 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 ঠিক আছে, এটা প্রকৃত উচ্চারণ হলো ভগবত। আর শ্রীমদ না বলে শ্রীমৎ, শ্রীমৎ, এভাবে উচ্চারণ। তাহলে শ্রীমৎ ভগবত গীতা, শ্রীমৎ ভগবত গীতা, ঠিক আছে, এভাবে উচ্চারণ করতে হবে। তারপর দেখুন এরকম হসন্তযুক্ত তালবস্য, আচ্ছা এই হসন্তযুক্ত দটা আপনারা লিখে ফেলেন এখানে কোথাও, হসন্তযুক্ত দটা এরকম লিখে ফেলেন কোথাও, ঠিক আছে। তারপর দেখুন হসন্তযুক্ত তালবস্য, হসন্তযুক্ত, এটাকে হসন্ত বলে, হসন্তযুক্ত তালবস্য। মনে করুন একটা শব্দ এরকম তালবস্যয় চ এরকম যুক্ত বর্ণ আছে, তালবস্যয় চয়, নিশ্চয়, ঠিক না। তা এই নিশ্চয় শব্দটাকে ভাঙলে কিন্তু এভাবে পাওয়া যায়, নিশ যুগ চয়, নিশ্চয়, ঠিক না, নিশ যুগ চয়, এভাবে পাওয়া যায়। এখন এই যে হসন্তযুক্ত তালবস্য আমরা পেলাম, এটার উচ্চারণটা বিসর্গের মতো হবে, এটা বিসর্গতে রূপান্তরিত হবে, বিসর্গতে রূপান্তরিত হয়ে হতে উচ্চারিত হবে, ঠিক আছে, হয়ের মতো উচ্চারিত হবে। অর্থাৎ এরকম হসন্তযুক্ত যদি তালবস্য থাকে, হসন্তযুক্ত তালবস্য থাকলে এই যে এখানে দেখুন হসন্তযুক্ত তালবস্য থাকলে সেটা বিসর্গতে রূপান্তরিত হয়ে হয়ের মতো উচ্চারিত হয়, ঠিক আছে। এখন দেখুন এখন হসন্তযুক্ত হ কেন উচ্চারিত হলো, কারণ এই বিসর্গটা শব্দের মাঝখানে আছে, আর শব্দের মাঝখানে বিসর্গ থাকলে সেটা উচ্চারণ হসন্তযুক্ত হ, অর্থাৎ অর্ধ হ উচ্চারিত হয়। তাহলে নিশ্চয় থাকলে নিশ্চয়, নিশ্চয়, নিশ্চয় থাকলে উচ্চারণ নিশ্চয়, ঠিক আছে, নিশ্চয় থাকলে উচ্চারণ হবে নিশ্চয়, আর এভাবে শব্দটা আসে, বোঝা গেল? তাই এই ছিল আমাদের বাকি যে শব্দগুলো আছে, অর্থাৎ বিসর্গ, অন্তস্থ ব, বর্গীয় ব, তারপরে বফলা, তারপরে হসন্ত, চৈব, নৈব, তালবস্য, তারপরে এইটা দ, এগুলোর উচ্চারণ। তারপরে দেখুন আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা যে অম উচ্চারণ করি, বাংলায় এভাবে লেখে আর সংস্কৃতে লেখে এভাবে, ঠিক আছে, সংস্কৃতে এভাবে ওম লেখে, সংস্কৃতে এভাবে আউম লেখে, বাংলায় এভাবে লেখে। তা দেখুন এটা প্রকৃত উচ্চারণ কি, আমরা তো ওম বলে ফেলি, ঠিক না, অনেকে অং অং লেখে, এটা কিন্তু অং না, আবার অনেকে ওম লিখে ফেলে, ওম উচ্চারণ করে, এটা ওমও না, কিন্তু ওমও কিন্তু না, এটার প্রকৃত উচ্চারণ হলো
আউম, আ উ ম। এটার প্রকৃত উচ্চারণ হলো আউম, আউম। বুঝা গেল? অর্থাৎ আ দিয়ে আদিমত্ব, উ দিয়ে উৎকর্ষ, ম দিয়ে মিতি। আদিমত্ব অর্থাৎ অর্থাৎ আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বোঝায়। তারপরে উ দিয়ে উৎকর্ষ, যিনি আমাদের উৎকর্ষ সাধন করেন, অর্থাৎ আমাদের পালনকর্তা বিষ্ণু। ম দিয়ে মিতি অর্থাৎ লয়কারী মহাদেব, অর্থাৎ ম দিয়ে মহাদেবকে বোঝায়, ঠিক আছে? লয়কারী। মিতি অর্থাৎ লয়কারী, যিনি ধ্বংসের দেবতা বা যিনি ধ্বংসের দায়িত্বে আছেন, মহাদেবকে বোঝায়। তা আউম উচ্চারণ, ঠিক আছে? আ উ ম। আউম কেন উচ্চারণ করব? কারণ এই যে আ যদি করি তাহলে কিন্তু আমাদের মুখটা কিন্তু অনেক বড় হয়, ঠিক আছে? আর আর বাতাসটা, আউমের উচ্চারণটা কিন্তু বাতাসটা কিন্তু নাভি থেকে আসতে হয়, এটা কিন্তু নিয়ম। আর সেজন্য মুখটা বড় করে হা করে আউম এভাবে উচ্চারণ করতে হবে, আউম। আর আমরা যদি ওম উচ্চারণ করি সেক্ষেত্রে কিন্তু মুখটা ছোট থাকে, ওম ওম এভাবে না, কিন্তু প্রকৃত উচ্চারণ হলো আউম, আউম, ঠিক আছে? আর ওম উচ্চারণ করলে এই ও এর কোনো অর্থ নাই কিন্তু, ঠিক আছে? এই ও দ্বারা কোনো কিছু বোঝায় না, কিন্তু এই আ দ্বারা আদিমত্বকে বোঝায়। তাই ছিল আউম সহ বাকি যে কয়েক কিছু অক্ষর আছে এগুলার উচ্চারণ। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। দেখা গেছে তখন? হ্যাঁ হ্যাঁ, দেখা গেছে।